হুম, একটানা 12 ঘন্টা মেশিনের মতো কাজ, আর মাস শেষে হাতে আসছে মানে ধরুন ওই মাত্র 11 থেকে 12,000 টাকা। আজকের দিনে এই টাকায় কি আদৌ একটা সংসার চলতে পারে? হ্যাঁ, একেবারেই অসম্ভব একটা ব্যাপার। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা এমন এক চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছি যা দিল্লির খুব কাছেই নয়ডা বা এনসিআর অঞ্চলে প্রতিদিন ঘটছে। এআইসিসিটিইউ এর একটি বিবৃতি সূত্র ধরে আমরা আজ বুঝব ঠিক কী কারণে হাজার হাজার শ্রমিক বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। একদম তাই। তবে শুরুতেই একটা কথা বলে রাখা ভালো, এই বিবৃতিতে বেশ কিছু কড়া রাজনৈতিক অভিযোগ আছে। কিন্তু আমরা আজ কোনো রাজনীতি বা পক্ষ নেওয়ার দিকে যাচ্ছি না। আমাদের ফোকাস শুধুই ডেটা আর শ্রমিকদের বেঁচে থাকার এই লড়াইয়ের বাস্তবতার দিকে। ঠিক, আমরা যে সস্তায় লেটেস্ট গ্যাজেট বা ধরুন ওয়াটার পিউরিফায়ার কিনি, তার পেছনের আসল দামটা কিন্তু এই শ্রমিকরা চোকাচ্ছেন। ভাবুন, এই শ্রমিকরা হাড় ভাঙা খাটুনি খেটে যা পান, সেটা যেন একটা ফুটো বালতিতে জল ভরার মতো ব্যাপার। আচ্ছা, দারুণ একটা তুলনা দিয়েছেন। হ্যাঁ, একদিকে ঘাম ঝরানো আয় আর অন্যদিকে লাগামহীন বাজার দর, সব মিলিয়ে সেই জল নিমেষেই ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই ফুটো বালতির ফুটোটা আসলে আরও কত বড় হতে পারে সেটা বুঝবেন ওই এলাকার কালোবাজারের অবস্থা দেখলে। ওই এলাকাগুলোতে এলপিজি বা রান্নার গ্যাসের দাম কেজিতে 350 থেকে 450 টাকায় গিয়ে ঠেকেছে। বাপরে, 450 টাকা কেজি! হ্যাঁ, 12,000 টাকা আয় করে দুবেলা পেট ভরে খাওয়াটাই এখন একটা বিশাল চ্যালেঞ্জ। সবচেয়ে চিন্তার বিষয়টা কি জানেন? এদের বেশিরভাগই তো বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড থেকে আসা পরিযায়ী শ্রমিক। ঠিক ধরেছেন। তো এই সামান্য টাকায় তাদের ওই এলাকায় ঘর ভাড়া দিতে হয়, যাতায়াতের খরচ সামলাতে হয়, আবার গ্রামের বাড়িতে পরিবারের কাছে টাকাও পাঠাতে হয়, যেটা একা হাতে সামলানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। একদম। এর উপর সবচেয়ে বড় ধাক্কা হলো স্থায়ী চাকরি তো দূর, এদের পিএফ, ইএসআই, এমনকি ওভারটাইম ভাতার মতো বেসিক অধিকারগুলো দেওয়া হচ্ছে না। দাঁড়ান, একটা ব্যাপার বুঝলাম না। আমাদের দেশে তো ন্যূনতম মজুরি আইন আছে, নির্দিষ্ট শ্রম আইন আছে। তাহলে ডিকসন টেকনোলজিস বা ক্যান্ট আরও এর মতো বড় বড় কোম্পানিগুলো প্রকাশ্যে কিভাবে 12 ঘন্টা কাজ করিয়ে মাত্র 11,000 টাকা দিচ্ছে? এখানেই আইনি ফাঁকফোকরের বিষয়টা চলে আসে। কিভাবে এটা দিনের পর দিন চলছে? এখানেই আসল মেকানিজমটা বুঝতে হবে। সরাসরি কোম্পানি কর্মী হিসাবে এদের দেখানোই হয় না। বেশিরভাগ শ্রমিককে কন্ট্রাক্টর বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ করা হয়। খাতায় কলমে তারা কন্ট্রাক্ট লেবার বা চুক্তিভিত্তিক শ্রমিক। ও আচ্ছা, এইভাবে দায় এড়ানো হয়? হ্যাঁ, আর সেই আইনি ফাঁক গলে ওভারটাইমের দ্বিগুণ মজুরি না দিয়ে সাধারণ রেটের 12 ঘন্টার এই অমানসিক শিফট চাপিয়ে দেওয়া হচ্ছে। যখনই তারা এই শোষণের বিরুদ্ধে মুখ খুলছেন, তখনই কাজ হারানোর ভয় দেখানো হচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেলেই তো মানুষ রাস্তায় নামে, আর এই মৌলিক অর্থনৈতিক দাবিগুলো না পেয়েই তারা এই তীব্র আন্দোলন শুরু করেছেন। কিন্তু বিবৃতিতে দেখলাম ত্রিপাক্ষিক আলোচনার বদলে হরিয়ানা ও উত্তরপ্রদেশ সরকার নাকি সরাসরি পুলিশ লেলিয়ে দিয়েছে। হ্যাঁ, অভিযোগগুলো খুবই গুরুতর। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস থেকে শুরু করে নির্বিচারে গ্রেফতারের ঘটনা ঘটছে। নারী শ্রমিকদের পুরুষ পুলিশ দিয়ে নির্মমভাবে মারধরের কথাও বলা হয়েছে। সাংঘাতিক ব্যাপার। শুধু তাই নয়, ইউনিয়ন নেতা কমরেড অমর সিংকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং শ্রমিকদের পক্ষে দাঁড়ানো আইনজীবীদেরও নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। এই পুলিশি দমনপীড়নের কথা বলতে গিয়েই তো নথিতে উত্তরপ্রদেশের পুলিশকে জালিয়ানওয়ালাবাগের কুখ্যাত জেনারেল ডায়ারের সাথে তুলনা করা হয়েছে। আমার মনে হলো এতটা চরম ঐতিহাসিক তুলনা টানার কারণ কি? কারণ শ্রমিকরা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই পুরো সিস্টেমটাই তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই ক্ষোভ শুধু লোকাল ফ্যাক্টরি মালিকদের বিরুদ্ধে নয়। আচ্ছা, সরকার যে 4টি বিতর্কিত লেবার কোড বা শ্রমবিধি এনেছে, সেটা আগুনে ঘি ঢেলেছে। এই 4টি লেবার কোড আসলে কিভাবে শ্রমিকদের ক্ষতি করছে? খুব সহজ কথায় বললে, এই নতুন কোডগুলো মালিকদের জন্য হায়ার অ্যান্ড ফায়ার ইচ্ছেমতো কর্মী নিয়োগ ও ছাঁটাই করা অনেক সহজ করে দিয়েছে। কাজের ঘণ্টা বাড়ানো, ইউনিয়ন তৈরি করা কঠিন করে দেওয়া। পুরোটাই মালিক পক্ষের সুবিধার্থে। ঠিক তাই। সব মিলিয়ে শ্রমিকদের যেটুকু দরকষাকষির আইনি ক্ষমতা ছিল, সেটাও এই কোডগুলো কেড়ে নিচ্ছে। এই কারণেই দেশজুড়ে যে ক্ষোভ, তারই বহিঃপ্রকাশে আন্দোলন। পুরো ব্যাপারটা শুনলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কর্পোরেট দুনিয়ার চাকচিক্য
আর সেই উৎপাদন ব্যবস্থাকে যারা টিকিয়ে রাখছে, মানে সেই শ্রমিকদের বাস্তব অর্থনৈতিক জীবনের মধ্যে কতটা অন্ধকার ফারাক। একেবারে। এই ব্যবধান আমাদের বাধ্য করে এটা ভাবতে যে আমরা উন্নয়নের যে মডেলটা দেখছি তার আসল ভিত্তিটা কতটা অমানবিক। আর এটাই আমাদের আজকের সবচেয়ে বড় চিন্তার খোরাক। 12 ঘন্টা হাড়ভাঙা পরিশ্রম করেও যদি একজন শ্রমিক দুবেলা খাবার জোগাড় করতে না পারেন, তাহলে শুধু এই সস্তা শ্রমের উপর দাঁড়িয়ে থাকা শিল্পোন্নয়নের মডেল কি দীর্ঘমেয়াদে আদৌ টেকসই? একটা বড় প্রশ্ন বটে। এই চরম পরিস্থিতি কি আগামী দিনে সস্তা শ্রমের প্রকৃত মূল্য নিয়ে আমাদের সমাজে বড় কোনো বিতর্কের জন্ম দেবে? সেটা হয়তো ভবিষ্যৎই বলবে।